আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন যে সরকারটা আমাদের এলো, একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকার, আরো স্পেসিফিকলি বললে ডক্টর তারেক রহমানের সরকার বলি, এই সরকারের 3 মাসে আমরা একটা বিষয় কিন্তু খুব স্পষ্টতই বুঝতে পারছি। সেটা হলো যে এই সময়ের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে জাতির জন্য সবচেয়ে অপমানজনক যে চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিটা আসলে কে করেছে, এটা কার মাথা থেকে বেরিয়েছে এবং এটা করার পেছনে কাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এই দায়িত্ব যেন কেউ নিতে চায় না এবং এটা নিয়ে কেউ কথা বলতেও খুব আগ্রহ বোধ করে। সরকার চুপ, বিরোধী দল চুপ, জামাত এনসিপি 2 দলই চুপ, তারা অনেক বিষয় নিয়ে কথা বলে, এটা নিয়ে কোনো কথা বলে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, সেই সরকারের যে সাবেক উপদেষ্টায় মিডিয়ার সামনে আসতেন, যিনি আসতেন মিডিয়ার সামনে, সবাই বলতেছেন যেটা আমি জানি, আমি জানতাম না। কেউ বলছে আমি ফেরানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেউ বলেছে একটা আপনার কিচেন ক্যাবিনেট হয়েছে, তারা করেছে। একমাত্র বীর পুরুষ আমি দেখতেছি ডক্টর খলিল, সে মেরুদণ্ড সোজা রেখে বলছে যে এটা বিএনপি এবং জামাত উভয়ই জানতো, তাদেরকে জানিয়েই আমরা কাজটা করেছি। তো আমি দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে, এত এমপির মধ্যে, এত মন্ত্রীর মধ্যে, এত বিশাল কিছুর মধ্যে একমাত্র বীর পুরুষ ডক্টর খলিল, আর সবাই কাপুরুষ নাকি, এটা বুঝতে পারছি না। এখানে শুনেন, গ্রাম দেশে একটা কথা আছে, মেরা কুদে খুঁটির জোরে। এইখানে খলিল সাহেবের খুঁটির জোর অত্যন্ত স্ট্রং। উনি মার্কিন রাষ্ট্রের, আমেরিকার খোদ এজেন্ট। এবং শুধু যে উনি এটা যে বলছে যে বিএনপি জানে, জামাত জানে, উনি আবার এই চুক্তিটার প্রশংসা করছে। বলছে যে ভিয়েতনামের সাথে যে চুক্তি হয়েছে, ইন্দোনেশিয়ার সাথে যে চুক্তি হয়েছে, ভারতের সাথে যে রেসিপ্রোকাল ট্যারিফের যে চুক্তি হয়েছে, এই চুক্তির তুলনায় আমাদের চুক্তি ভালো হয়েছে। আচ্ছা, আমরা সেই চুক্তিগুলিও দেখেছি। এইখানে উনি যে কথাগুলি বলতেছে তার কোনো সারবত্তা নাই। এই চুক্তিটা শুধু বাণিজ্য চুক্তি না, এটা একটা স্ট্র্যাটেজিক ভূ কৌশলগত চুক্তিতে রূপান্তরিত হয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যে বাণিজ্যে অনেক ক্ষতি হবে, আমরা অনেকটা লস করবো, শুধু সেটাই না, আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনছে। আমাদের যে কনস্টিটিউশনে আছে যে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের থাকবে, মানে সার্বভৌমত্ব থাকবে, অর্থনৈতিক জনগণের কল্যাণের জন্য যে কোনো ডিসিশন নিতে পারবে। এদেশের সম্পদের মালিক জনগণ তথা তাদের এর মাধ্যমে সরকার এই সকল সম্পদের দেখভাল করবে। কিন্তু সেই সম্পদগুলির উপরে আমাদের যে অধিকার, রাষ্ট্রীয় যে অধিকার, সেগুলি কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, এমন কোনো দিক নাই, ব্যবসা বাণিজ্য, শিল্প, তারপরে আপনার টেলিযোগাযোগ বলেন, ডিজিটাল, সায়েন্স, নিউক্লিয়ার এনার্জি, সকল দিক কিন্তু এই চুক্তিতে কাভার করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে, আমি খুবই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। যেমন আপনার নিউক্লিয়ার রিয়েক্টর, যদি আমেরিকা বাধা দিত তাহলে কিন্তু এই ফুয়েল রড কিন্তু আপনি প্রক্রিয়া করতে পারতেন না। তাদের জাতীয় স্বার্থে, সিকিউরিটিতে যদি কোনো কিছু মানে দেখা যায় যে তাদের জন্য ক্ষতিকর, সেটা আমরা করতে পারবো না। যেমন আপনি অস্ত্রপাতি কিনবেন, কিন্তু আমেরিকার সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ কিংবা যেসব ফার্মের উপরে তারা দিছে, মানে স্যাংশন দিছে, সেসব জায়গা থেকে কিন্তু আপনি কিনতে পারবেন না। এগুলি তো আছেই। কিন্তু সবচেয়ে যেটা ন্যাক্কারজনক হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি, আমাদের যে মৎস্য,
প্রাণী, এইসবের এই মার্কেটটায়, এই ডেইরি মার্কেটটায় আমেরিকার এন্ট্রি ইজি করে দিছে, একেবারে ইজি করে দিছে। এমন হয়েছে যে আমরা যদি কৃষিতে কোনো ভর্তুকি দেই, আমরা তো কৃষিতে ভর্তুকি দেই, ডিজেলে ভর্তুকি দেই, আপনার আহ, আহ, সারে ভর্তুকি দেই। এই ভর্তুকি যদি আমরা দেই, যেমন আপনার মৎস্যজীবীদের আপনি ভর্তুকি দিচ্ছেন যখন মাছ ধরা বন্ধ থাকে, এগুলি আপনি দিতে পারবেন না যদি আমেরিকা বলে যে না তুমি ভর্তুকি দিতে পারবে না, তাহলে আপনি দিতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আমেরিকার টেক্সাস, নেব্রাস্কা, ক্যানসাস, আয়োয়া, এইসব বিশাল যেসব র্যাঞ্চ আছে, যেসব জায়গায় আপনার চারণ ভূমি প্লাস সেখানে ফিড লট আছে, যেখানে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, সয়াবিন, সরগম এগুলো উৎপন্ন হয়, ওইগুলি খাওয়ায় কিন্তু আপনার গরুকে মোটা তাজা করা হয়, একেবারে হাই কোয়ালিটি মাংস হয়, যারা খুব মানে উপাদেয়। সেই সব মাংসের দাম কিন্তু বাংলাদেশের তুলনায় অর্ধেক। এখন তারা যদি সেগুলিকে এইখানে রপ্তানি করা শুরু করে, আমাদের যে এই আপনার যে ক্যাটল ইন্ডাস্ট্রিটা, গরু পালে, গরিব গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি একটা দুইটা গরু পালে, তাতে দুধ হয় এবং কোরবানির সময় বিক্রি করে কিছু টাকা হয়, সেই কিন্তু আহ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এখানে সবচেয়ে যে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে উবিনিক নামক একটা স্বেচ্ছা সেবী প্রতিষ্ঠান আছে, তাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটার নাম হচ্ছে নয়া কৃষি। এই নয়া কৃষি প্রোগ্রামে তারা দেশীয় ধানের প্রজাতিকে রক্ষা করার জন্য অনেক উদ্যোগ নেন এবং বিষবিহীন সবজি, ধান এগুলি উৎপাদনের কথা বলেন। তারপরে মানে আধুনিক যে কৃষি তার বিরুদ্ধে তারা কাজ করে গেছে, স্পেশালি তারা যে ধান গবেষণা ইনস্টিটিউট, তারপর বাড়ি, বিনা, এরা যেসব কাজ করতো তাদের এরা কট্টর সমালোচক ছিল। এখন এই অর্গানাইজেশনটার যে প্রধান ব্যক্তি ফরিদা আক্তার, তিনি কিন্তু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন এবং এই ভদ্র মহিলাই বাংলাদেশে এইসব জিএমও প্রোডাক্ট, আমেরিকার যে বড় বড় বীজ কোম্পানিগুলির যে হাইব্রিড বীজ আনা, তারপরে আপনার দুগ্ধ শিল্প, সবগুলির জন্য ওপেন করে দিছে এবং তাদের খুব উনি তো একটা অস্বীকার বাধা। করেছেন। উনি তো বলেন, আপনি যেটা বলছেন এটা তো তার উল্টা, উনি তো অস্বীকার করেছেন। উনি তো বলেছেন এটা ওটা থামানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি। উনি কি যখন এই চলতেছিল এই কর্মকাণ্ড, সেইগুলি তখন কি জনগণকে উনি অবহিত করছেন? এখন করেন কেন? উনি 3 তারিখে যে 9 তারিখে, 12 তারিখে আমার ছিল। তো আমার তো এটাই প্রশ্ন, আপনি যে কথাটা বলছেন এই কথাটাই আমি বলছি, যে উনি তখন উপদেষ্টা ছিলেন, উনি থামানোর যে চেষ্টা করছেন, এই চেষ্টাটা উনি একা একা করেছেন না জনগণকে সঙ্গে নিয়ে করেছেন? উনি যদি জনগণকে বলতেন যে আমি চেষ্টা করতেছি, পারতেছি না, এবং এটা আমার জাতীয় স্বার্থের বিরুদ্ধে, যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে হয়, তাহলে উনি চুপ করে থাকলেন কেন? আমি একই কথা বলতে যাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্যাপারে, একই কথা প্রযোজ্য সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিষয়, একই কথা প্রযোজ্য আসিফ নজরুলের ব্যাপারে। এরা সবাই বলছে যে এই বাণিজ্য চুক্তি নানাভাবে এক একজন এক একভাবে বলছে যে বাণিজ্য চুক্তির সঙ্গে তারা জড়িত নয় এবং তারা এটা জানতো না। কেউ কেউ বলছে আমি ফেরানোর চেষ্টা করেছি, কেউ বলছে পারিনি। প্রশ্ন হচ্ছে তারা যদি না পেরে থাকে তাহলে তারা তখন কেন বললো না? এবং তারা যদি না পেরে থাকে, তৌহিদ সাহেব বলছে আমি 3 বার পদত্যাগ করার কথা ভেবেছি, তারপরে এই ভাবনার কি মূল্য আছে? আপনি পদত্যাগ করলেন না কেন? এখন উনি সরকারের থেকে পদত্যাগ করতে চান না, সরকারের পরে থাকতে হবে কেন? আপনার কাছে কি সরকারটা মূল, সরকারটা প্রাধান্য পাবে নাকি দেশটা প্রাধান্য পাবে? এখানে দেখেন, এরা যে ইউনূস সাহেবের একটা বড় গুণ ছিল যে উনি দেশে বিদেশের বহু বড় ধরনের ভণ্ডদেরকে এক করতে পারছিল। প্রত্যেকটা লোক ভণ্ডামি করে কথা বলতেছে, এই কারণে যে আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কি চুক্তি হয়েছে? অর্থাৎ আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী বা অ্যাডভাইজার ছিলেন, উনি যদি এটাকে ওকে না করে থাকে, তাহলে এই চুক্তিটা হলো কেমনে? এই যে প্রাণী সম্পদের এই যে মহিলা, এর নাম কি ফরিদা আক্তার, এ কি ওকে করে নাই? যদি ওকে করে না থাকে, এরা যদি বলে যে আমরা কেউই জানি না,
আমার মন্ত্রণালয় জানে না, আমি এগুলিতে সিগনেচার করি নাই, তাহলে তো এই চুক্তি ইনভ্যালিড। কারণ মন্ত্রীদের প্রত্যেকটা কনসার্ন মিনিস্ট্রির যদি অ্যাপ্রুভাল না থাকে, ভেটিং না থাকে, তাহলে তো এই এই চুক্তি ইনভ্যালিড। কিন্তু চুক্তি তো ইনভ্যালিড না, এরা সবাই সিগনেচার করছে, সবাই এটার সাথে জড়িত ছিল। এখন দেখতেছে যে জনমত খুব হচ্ছে বিরূপ হয়ে গেছে, এখন বলতেছে আমরা কিছু জানি না। এই কথায় কাজ হবে না, এরা সবাই দোষী, এদেরকে দেশ বিরোধী, এরা চিরকালের জন্য দেশের শত্রু হিসেবে গণ্য হবে বা আগেও ছিল। এই যে আমাদের এই যে সভরেনিটি, সকল কিছুর উপরে যে রাষ্ট্রীয় বাংলাদেশ রাষ্ট্রের যে একটা অধিকার জনগণের পক্ষ থেকে, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। ক্ষুণ্ণ কি, বিলিয়ে দেওয়া হয়েছে। এগুলি সব হচ্ছে ওই সেই সিরাজদৌলার আমলের মীর জাফর, রায়দুর্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ, এক একটা, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। এদেরকে আপনার যদি সরকার তো হাত পা বাঁধা, যা দেখা যাচ্ছে সরকারকে এরা কোনো না কোনো কায়দায় আমেরিকার জুজো দেখায়া ভীত করে ফেলছে। ভীত করে ফেলছে বলেই তো প্লেন কিনতে হয়েছে, ভীত করে ফেলছে বলেই তো যে ওই গত ইন্টারিম গভর্নমেন্টের যে কুশীলব, প্রধান কুশীলব যে খলিল, তাকে এই সরকারের অংশ করতে হয়েছে, সে জোর করে এখানে আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের মধ্যে ডক্টর খলিলের অন্তর্ভুক্তি এবং এই মার্কিন চুক্তি নিয়ে এই সরকারের যে নীরবতা, এর পেছনে সরকারকে ভয় দেখানো হয়েছে বলে সরকার ভয় পেয়েছে। তাহলে আমরা একটা এরকম ভীতু সরকার কি প্রত্যাশা করি? এখন তো দেখেন যে ট্রাম্প সাহেবের তো মতিগতি বোঝা যায় না, মতিচ্ছন্ন টাইপের কাজকর্ম করে সে। আপনার ভেনিজুয়েলার মতো একটা সভরেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে সে কিডন্যাপ করে নিয়ে এসে বিচারের আওতা করছে। ওই ভয় দেখেছে তো, আপনার মাদুরা কেস হয়ে যেতে পারে। এবং কারণ কি, এগুলি হচ্ছে আমেরিকার দালাল, আমেরিকার দালাল। এই দালালরা এই আমেরিকার ভয় দেখায় এই রাষ্ট্রটাকে গত 18 মাস লুটপুট করে খাইছে, চুরি চামারি করে গেছে। এখন এখনো তারা সে আমেরিকার ভয় দেখায় এই বিএনপি সরকারের উপরে আপনার চাপ সৃষ্টি করতেছে। আমি মনে করি কি, এই সময় যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের উচিত হচ্ছে যে বিএনপি সরকারটাকে সাপোর্ট দিয়ে যাওয়া। সকল রকমের আপনার ডিফারেন্সেস, মতবিরোধ থাকা সত্ত্বেও এই ইস্যে, মানে এই ইস্যুতে, অর্থাৎ যে আমাদের যে সভরেনিটির ইস্যুতে আমেরিকার যে জালে বেঁধে ফেলেছে, তার থেকে কোনোভাবে বেরিয়ে আসা যায় কিনা। আমেরিকার সাথে চুক্তি করায় আমরা একেবারে যে খুব মানে ক্ষিপ্ত হয়ে গেছে তা না, চুক্তি তো হবেই। আমাদের অনেক চুক্তি হইতে পারে, টিফা চুক্তি হতে পারে, এটা হইতে পারে, কিন্তু সভরেনিটির বিনিময় তো না। সভরেনিটি অর্থাৎ আমরা কাদেরকে ভর্তুকি দেব, আমরা কোন কোম্পানির থেকে জিনিসপত্র কিনবো, কোন দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, বা এইসব বিষয়গুলিতে আমাদের একটা নিজস্ব অধিকার থাকবে। যে কোনো সরকারের আমাদের অধিকার থাকবে। সেই অধিকারটা এই এনজিও বদমাইশগুলি বিনিময়ে তারা লুটপাট করে আমেরিকার কাছে মানে হাত পা তাদের বাধা, এবং তারা আমেরিকার দালাল হিসেবে আপনার এই সরকারটাকে উইক করে ফেলাতে চায়, চাপ সৃষ্টি করতে চায়। এই জিনিসটাকে এক্সপোজ করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, এবং এদেরকে এক্সপোজ করতে হবে। এদের যে এই যে বলতেছে যে আমি জানি না, এটার কাজ হবে না। আপনি বললেন যে এই সরকারকে আমাদের সাপোর্ট দিয়ে যাও, এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো। মানে আপনি কি বলতে যাচ্ছেন সরকার এখন যেভাবে চলছে সেভাবে চললেই সাপোর্ট দেওয়া উচিত, নাকি আপনি বলতে চাচ্ছেন যে সরকার যদি এই চুক্তির কিছু কিছু ক্ষতিকর দিকগুলোকে বাতিল করতে চায়, সেক্ষেত্রে আমাদের সরকারকে সাপোর্ট দেওয়া উচিত? এখানে যেটা আপনি বললেন যে সরকারকে সাপোর্ট কেন করব, সরকারকে সাপোর্ট করব এই কারণে, এই সরকার যেন এই যে অধীনতামূলক যে চুক্তি করা হয়েছে, চুক্তিটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারে। আমাদের সভরেনিটিটা, আমাদের যে ন্যায্যতা, এটা জানি এস্টাবলিশ করতে পারে। সেই জন্য তাকে সাপোর্ট করা দরকার, অন্য কোনো কারণ না। আপনার দলমত নির্বিশেষে সরকারকে শক্তিশালী করা দরকার, যাতে সরকারকে যেন এই এই বিদেশি রাষ্ট্রের যে সেবা দাসরা যেন উইক করে না
ফেলতে পারে, দেশের ভিতরে যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, কারণ এদের হাতে প্রচুর টাকা আছে এবং এরা যে ভায়োলেন্স করতে পারে, এরা যে এরা যে আপনার কুচক্র কুচক্রী মহলকে দিয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে, এটা তো আমরা দেখছি। সুতরাং আমরা মনে করি কি সরকারকে এইভাবেই সাপোর্ট করা দরকার, এই না যে তারা যা করে যাবে সবই আমরা সাপোর্ট করে যাব, কিন্তু সরকারকে শক্তিশালী করতে হবে এই অপশক্তির বিরুদ্ধে, এটাই আমি বুঝাতে চাইছি। কিন্তু আপনি কি সরকারের মধ্যে সে ধরনের কোনো প্রচেষ্টা দেখছেন যে তারা ওই নিগড় থেকে, ওই নাগপাশ থেকে বের হয়ে এসে জনগণ যেটা চাচ্ছে সে ধরনের কাজ করতে চায়, জনগণের সেন্টিমেন্ট অনার করতে চায়, সে ধরনের কোনো প্রচেষ্টা কি আপনি সরকারের মধ্যে দেখতে পাচ্ছেন? না, সে ধরনের প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি না, এবং আমরা দেখতে পাচ্ছি বরং তারা ভয় পায়। এই গত ইন্টারিম সরকারের লোকজনকে ভয় পায়। এই জন্য বলি, যেমন দেখেন তারা কিন্তু ডাইরেক্টলি বলতে পারতেছে না যে হামের টিকা কেলেঙ্কারি এটা ইউনূস সরকারের একেবারে নিজস্ব অপরাধ, অন্য কারো জড়িত না, এখানে আওয়ামী লীগ জড়িত না, আওয়ামী লীগের সরকার এখানে জড়িত ছিল না, সকল রকমের তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের এই হেলথ মিনিস্টার উনি ঘুরে পেঁচে কথা বলেন, অর্থাৎ অপরাধটাকে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করতেছেন। উনি কি কমিটি করছেন? আমরা জানি না উনি কি কোনো কমিটি করছেন কিনা তদন্ত করার জন্য, করেন নাই। এখনো তো লোক, শিশুরা মারা যাচ্ছে 10 জন 15 জন করে প্রতিদিন। এখানে আমি একটা ট্রেন্ড দেখি যে তারপরে দেখেন যে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ, কিন্তু সরকার কি কারণে অ্যাটলিস্ট দুদককে দিচ্ছে না আপনার ই করার জন্য, তদন্ত করার জন্য? দুদকই তারা গঠন করতেছে না, তারা দুদকই গঠন করতেছে না, কমিশন নাই এখন এই মুহূর্তে। সুতরাং আমার কাছে কেন যেন মনে হয় যে এই ইউনূস ইউনূস সরকার, ইউনূস যে একটা সরকার ছিল তাদেরকে একটু তোষণ করতে চাচ্ছে। তোষণ করার মেইন কারণ হচ্ছে ওই যে জুজুর ভয় দেখায়। সেই জন্য আমাদের জনমত সৃষ্টি করা দরকার যে বাংলাদেশের যদি সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আমাদের যে আত্মনিয়ন্ত্রণ এটা রক্ষা করতে হইলে আমাদেরকে কি হইতে হবে, সোচ্চার হইতে হবে। এবং এই যে এনজিও গোষ্ঠী, এই যে এনজিও গোষ্ঠী, এই এনজিও গোষ্ঠীর যে সব কর্মকাণ্ড তুলে ধরতে হবে। এত বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত বাংলাদেশের যারা কৃষি গবেষক তাদেরকে হেনস্থা করছে এই ভদ্রমহিলা, যে এই রিসার্চ করে, এইটা করে, তাদের লেখে, জনমত সৃষ্টি করে। আজকে সে আমেরিকার সেই সব কোম্পানি যাদের বিরুদ্ধে কথা বলছে তাদের ওপেন করে দিল, তাদের সবকিছু ওপেন করে দিল। এই মার্কেট, দুগ্ধ শিল্প, ডেইরি শিল্প বলেন, আপনার কৃষি পণ্য, সবকিছু তারা ওপেন করে দিল, ডিজিটাল ওপেন করে দিল। আপনার কোন সেক্টরটা আপনি দেখবেন? এই অবস্থায় আপনি কি দেখতেছেন, সামনে কি হবে? আপনি কি সামনে মনে করেন এইখানে যদি এইভাবে বর্তমান বিএনপি গভর্নমেন্ট এইভাবে এদের কাছে হাত পা বাঁধা থাকে, তাহলে সামনে দেখা যাবে কি ওই যে সেই পাকিস্তান আমলের সেন্ট্রো সিয়াটো বা ওই যে বানানা রিপাবলিক, এই যে দক্ষিণ আমেরিকার যে বানানা রিপাবলিক, বাংলাদেশ একটা বানানা রিপাবলিকে পরিণত হবে। এই ছাড়া তো আমি আর কিছু দেখি না। এখানে এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের লোকজন এই আমেরিকার সাথে তদবির করতেছে, তাদের মাধ্যমে বাংলাদেশে তারা আবার ঢুকবে, এই ধরনের কিন্তু একটা গুজব ছড়াচ্ছে। গুজবকে একটা ধারণা করে বলতেছে। এখন যদি তাই হয় তাহলে জনগণের ভোটাধিকারের জন্য আমরা যে এত বছর পর্যন্ত চিৎকার করলাম, চেঁচামেচি করলাম, ইত্যাদি ইত্যাদি, সেগুলো তাহলে বৃথা গেছে। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা উভয় সংকট দেখছি। উভয় সংকটটা এই কারণে, ধরেন যদি এই সরকার এই ধরনের গোলামী চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে কি যুক্তরাষ্ট্র আবার, এই আপনি যেটা বললেন এই মাত্র, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ একটা যোগাযোগের চেষ্টা করছে, তাহলে কি যুক্তরাষ্ট্র আবার আমেরিকার দিকে ঝুঁকবে, আওয়ামী লীগের দিকে ঝুঁকবে? এই একটা প্রশ্ন আবার। আমি রাখি, আমি বলি, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা করি। উভয় সংকট তো বলেছি, আরেকটা সংকট বলি। আবার যদি সরকার এই চুক্তিটাকে নিয়ে অগ্রসর হতে চায়,
তাহলে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হবে, সেই ক্ষোভকে পুঁজি করে তখন কি আবার আওয়ামী লীগ ব্যাক করতে চাইবে? এটা একটা কঠিন মানে অবস্থা। কারণ আওয়ামী লীগের পক্ষে ছাড় দেওয়া অসম্ভব কোনো ব্যাপার না। তারা ভারতকে ছাড় দিছে না, তারা ভারতকে তো সবকিছুই দিয়ে দিছে। তারা এখন যদি আমেরিকাকে এর থেকে বেশি দিতে হয় দিবে, তারা ক্ষমতায় আসবে। অর্থাৎ আমরা আমাদের যে গণতন্ত্র যে ভঙ্গুর, জনগণের যে এই যে ত্যাগ তিতিক্ষা, এগুলি যে ডিপ স্টেটের এবং কয়েকটা এনজিও লোভের কাছে জলাঞ্জলি হয়ে গেছে, সেটা তো এখন বোঝাই যায়। এখানে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগরা তো বিশ্বাস করা যায় না। তারা তো এই ধরনের কনসেশন ইন্ডিয়াকে দিছে, তারা এখন আমেরিকাকে দিবে। অসুবিধা কি? আমেরিকা যদি তাদের এই কনসেশন নিয়ে তাদেরকে আবার বসাই দিতে চায়, দিতে পারবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মঞ্জুর আহমেদ চৌধুরী সবকিছুই বলেছেন। এখানে আমার আর এর সঙ্গে যোগ করার তেমন কিছু নেই। তবে আমি শেষ যে প্রশ্নটা ওনাকে করেছিলাম, সেই প্রশ্নটা আপনাদের সামনে আরো একবার বলছি, যে সরকার কি তাহলে উভয় সংকটে আছে? যুক্তরাষ্ট্রকে করে রাগান্বিত করে অথবা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে কি তারা বিপদ ডেকে আনবে, নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে আবার জনগণের কাছ থেকে ক্ষোভের মুখে পড়বে? সেটাও কিন্তু এই সরকার কি দৃষ্টি ভাবিয়ে দিচ্ছে। এর মধ্যে আমরা যেটা দেখছি, সরকার এই উভয় সংকটের মধ্যে আমার কাছে একটা প্রশ্ন সবচেয়ে বড় হয়, তাহলে সরকার কি ঐক্যবদ্ধ আছে? অথবা সরকার প্রধান যেভাবে চলতে চাচ্ছে, সরকারের অন্য মন্ত্রীরাও কি ওনাকে ফলো করতে পারছেন? কৌশল এমন একটা জিনিস, ধরেন লিডার যে কৌশলটা করলেন, নেতৃত্বে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারা সহই কি আওয়ামী লীগ আসবে, নাকি নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসবে? এ সমস্ত প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে নানা মহলে আলোচনা হচ্ছে। অনেকে প্রশ্নগুলো করছে, কেউ ব্যাখ্যা দিচ্ছে। আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে দৈনিক প্রথম আলো গত বেশ কয়েকদিন ধরেই সম্ভবত 20 তারিখ থেকে তারা ধারাবাহিকভাবে রাজনীতির হালচাল নামে একটা সিরিজ রিপোর্ট প্রকাশ করছে, এবং সেখানে কোন দলের কি অবস্থা, কোন দলের কি রাজনীতি চলছে, এগুলো নিয়ে এক একদিন এক একজনের বিষয়ে লেখা হচ্ছে। এটার 5 পর্বের এই সিরিজের শেষ পর্ব আজকে প্রকাশিত হয়েছে, এবং সেখানে তারা শিরোনাম করেছে রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল। মানে বলতে চাচ্ছে তারা এই কথা যে তারা আওয়ামী লীগের যে নতুনভাবে আওয়ামী লীগকে গড়ে তোলার এবং আগের নেতৃত্বকে বাদ দিয়ে যে আওয়ামী লীগকে গড়ে তোলার যে একটা কথা মাঝখানে শোনা গিয়েছিল, সেটা হচ্ছে না আসলে। মানে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সেটা চাচ্ছেন না তারা, বরং আর আওয়ামী লীগেরও চাচ্ছে না। আওয়ামী লীগের বক্তব্য তারা আগের নেতৃত্বেই দল চায় এবং তার জন্য তারা অপেক্ষা করতে রাজি আছে। এই হলো রিপোর্টের শিরোনাম, এবং বেশ বড় রিপোর্ট, আপনারা পড়তে পারেন। নানা ধরনের বিশ্লেষণ ওনারা করেছেন। মিস্টার আনোয়ার হোসেন এই রিপোর্টে লিখেছেন। ভালো রিপোর্টটা, অতটা আমার কাছে মন্দ লাগেনি, ভালো। হয়তো উনি, আমার ধারণা, এই রিপোর্টটা করতে যে উনি বিদেশে থাকা বেশ কিছু আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, এটা হলো আমার ধারণা, এবং তাদের কথার উপর ভিত্তি করে রিপোর্টটা লেখা হয়েছে। এবং আমার কাছে এটাও মনে হয়েছে যে বিকল্প চিন্তা যারা করছেন তাদের খুব বেশি লোককে এখানে ইনক্লুড করা হয় না এই রিপোর্টটা করতে যেয়ে। এটা আমার ধারণা, আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এরকমই মনে করি লেখাটা পড়ে। এবং এই যে বাস্তবতাটা, আমি নিজে পার্সোনালি মনে করি এই বাস্তবতাটা আসলে হয়তো কিছুটা আছে, এটা হয়তো আগামীতে আরও বাড়িয়ে তোলা হবে। কিন্তু আমি নিজে শেখ হাসিনার নেতৃত্বে আবার আগের মতোই, আগের নেতৃত্ব নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, এই তত্ত্বে আসলে আমি পার্সোনালি বিশ্বাস করি না। আমি কেন করি না সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি কথা বলতে চাই। এতে হয়তো অনেকে দুঃখিত হবেন, বিরক্ত হবেন, হতে পারেন ভাই। আমি যেটা মনে করি সেটা আমি বলি। আমি কি চাই না চাই সে আলোচনা কিন্তু হচ্ছে না। আলোচনা হচ্ছে কেন হবে না বলে আমি মনে করি, বাস্তবতার আলোকে কেন মনে করি সে কথাটাই আমি বলতে চাচ্ছি। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে
অথবা আওয়ামী লীগ ফিরে আসুক, এই লাইনে কথা বলার লোকই এখন কম। কেন কম? এই কথা বলতে গিয়ে কোনো বাধা আছে, কোনো আইনগত সমস্যা আছে? নেই। কেন নেই? নেই এই কারণে সাধারণ মানুষকে, তারা মনে করে যে সাধারণ মানুষকে হয়তো এই কথাটা খাওয়ানো যাবে না, সাধারণ মানুষ হয়তো এই জিনিসটাকে এভাবে পছন্দ নাও করতে পারে, অথবা এই ধরনের কথাকে যারা অপছন্দ করবে তারা এই মুহূর্তে সমাজে বেশ পাওয়ারফুল, তাদের দ্বারা হয়তো যিনি বলবেন তার ক্ষতিও হতে পারে। এই ধরনের একটা ধারণার কারণে এই আলোচনাগুলি খুব একটা হয় না। কিন্তু আমি নিজে পার্সোনালি বহুবার বলেছি যে বাংলাদেশে যে আওয়ামী লীগ ফিরবে এটা অবধারিত, এটা হতেই হবে। হতে হবে এই কারণে এই দলের অনেক নেতা কর্মী সমর্থক আছে যারা দেশে আছে, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পালিয়ে লোকে কখন যায় বলেন তো? পালিয়ে লোকে তখন যায়, কয়েকটা কারণ থাকে। প্রথমত হলো ওনার ভেতরে নিজের মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করে, তখন পালিয়ে যায়। উনি প্রচুর চুরিচামারি করেছেন, ধান্দাবাজি করেছেন, অত্যাচার করেছেন। সেই অত্যাচারগুলো, ধান্দাবাজিরগুলো মানে আপনার একটা প্রতিহিংসা জনিত কারণে কেউ কেউ তার উপর চড়াও হতে পারে, এই ভয়ে উনি আগে পালিয়ে যান। নিজের মধ্যে একদম অপরাধবোধ না থাকলে কেউ পালিয়ে যাবে এটা আমি মনে করি না। প্রথমত এটা। দ্বিতীয়ত, তারা মনে করেন যে তারা অনেক ইনকাম করেছেন, সেই এই বয়সে এসে যদি ইনকামের এই টাকাগুলো ভোগই করতে না পারে, যদি জেলখানায় থাকতে হয়, যদি সেটা ভোগই করতে না পারে, তাহলে এত কষ্ট করে এত রিস্ক দিয়ে ইনকাম করে লাভটা কী হলো? অতএব ওই টাকাগুলি ভোগ করার জন্য তারা বিদেশে চলে যায় এবং বিদেশে বসে আরাম এসে দিন কাটায়। অনেকে কিন্তু বলেন যারা বিদেশে আছে খুব কষ্টে আছে, আমি পার্সোনালি এটা মনে করি না। আমি মনে করি যারা বিদেশে আছেন কষ্টে যারা থাকবেন, মানে বিদেশে গিয়ে আমি কি করব, কি খাবো, এই চিন্তা যারা করবেন তারা বিদেশে পালিয়ে যাবেন না, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ বিদেশে যখন চলে গিয়েছিল অনেকে আছে, আমার মানে আমি বিভিন্ন কারণে আমি কমপক্ষে 3টা দেশে আমি গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে, এবং আমি 3 দেশেই প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখেছি, এবং তারা কেউই ওখানকার চাল চলনে আমার যে খারাপ ছিল না। আমি তো 2 দিনের জন্য বেড়াইতে গেছি, হয়তো কোনো একটা কাজে গেছি, তো 2 দিনের জন্য যখন কেউ যায় তখন সে কিন্তু একটু হাত তোলার ওখানে কৃপণতা করে না, কিন্তু তাদের চাল চলনে আমার কাছে আমার চেয়েও ভালো অবস্থায় আছেন বলে আমার এটা মনে হয়েছে। কাজেই তাদের টাকা পয়সার অভাব হলে তারা বিদেশে যেত না, তারা দেশেই থাকতো, জেলখানায় থাকতো। জেলখানায় কি আওয়ামী লীগের লোকজন নাই? অনেক লোক আওয়ামী লীগের, জেলখানা তো আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরে ফেলা হয়েছে। তো তারা কি বেঁচে নাই? তারা কষ্টে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা বেঁচে আছে। তাহলে এই যে লোকগুলি আওয়ামী লীগের দেশে থাকা অনেক লোককে আমি বলতে শুনেছি, তারা বলেছেন যে এই লোকগুলো আমরা কিভাবে থাকবো দেশে, আমাদের কি হবে না হবে এগুলো চিন্তা না করে তারা আমাদেরকে ফেলে রেখে দায়িত্বহীনের মতো তারা দেশের বাইরে চলে গেছে। কাজেই তাদের প্রতি এই দেশের মানুষের, বিশেষ করে তার দলের লোকদের কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি আবার এটাও দেখেছি স্থানীয় লোক যারা আছেন তারা আবার শেখ হাসিনাকে চান, কিন্তু তারা মনে করেন শেখ হাসিনা বিকল্পহীন এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনা না থাকলে দলটাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, এমন ভাবনাও কিন্তু দেশের অনেক আওয়ামী লীগের লোকজন ভাবেন। তারা শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক এটা চান, কিন্তু শেখ হাসিনার সঙ্গে শেখ তাপস আসবে, তারপরে বাহাউদ্দিন নাসিম আসবে, শেখ হাসিনা আত্মীয় স্বজনরা শেখ হেলাল, তারপরে আপনার মানে শেখ সেলিম, এরা সব আইসে নিয়ে আবার আগের মতো রাজত্ব করবে, এটা চায় না এখানকার মানুষ। কারণ এই লোকগুলোর সুনাম নাই। বরিশালে যেন সেনিয়াবত ফ্যামিলি, এদের কোনো সুনাম নাই, এরা শেখ হাসিনা পরিবারের লোক, শেখ পরিবারের লোক, এটি তাদের জন্য একমাত্র যোগ্যতা। তো এই লোকদের এখানকার লোক চাই বলে আমার কাছে মনে হয়নি। হয়তো আমি সবার সঙ্গে তো মিশতে পারিনি, আমার সঙ্গে যে কদিনে দেখা হয়েছে বিভিন্ন সময়, সেখানে নেতা পর্যায়ের লোক যেমন ছিল, একদম মাঠ পর্যায়ের লোকও ছিল, এবং তাদের মুখে বলতে শুনেছি আমি এই কথাগুলো। ভাবুন আপনার একটা কথা, শেখ তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, কেমন ছিলেন লোকটা বলেন তো আপনারা ভাই? ওনার ভক্ত যদি কেউ থাকেন আমাকে কমেন্ট করবেন প্লিজ। ওনার ভক্তরা বলবেন যে ওনাকে আপনার কেন ভালো লাগতো, ওনাকে আপনার কেন ভালো লাগতো, এরকম 2টো কারণ বললে আমি খুশি হব, এবং আগামীতে আমি এটা নিয়ে একটা প্রোগ্রামই করবো যে ওনাকে এই কারণে ওনার ভালো লাগতো। তো এই লোক তো ওনার আসলে পরে, ওনার ফুপু আসলে পরে উনি আবার পাওয়ারফুল হয়ে যাবেন। তো এইগুলি হলো গিয়ে
আওয়ামী লীগের অবস্থা। কিন্তু তারপরেও যে জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং এই রিপোর্টেও যেটা আছে, এই পলাতক নেতৃত্ব যারা আছে তাদের নিয়েই নাকি শেখ হাসিনা ভাবছেন যে আবার দেশে ফিরে আসে আবার এই আওয়ামী লীগ করবেন, এবং তারা অপেক্ষা করছেন। কখন অপেক্ষা করছেন? দেশের অবস্থা কখন খারাপ হবে, মানে বিএনপি কোনো একটা ভুল করবে, বিএনপির সঙ্গে জামাতের কোনো একটা সমস্যা হবে, দেশে আন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনের ফাঁকে আওয়ামী লীগ চলে আসবে। এই ধরনের ভাবনাও তো এক ধরনের নেতিবাচক ভাবনা, এই ধরনের ভাবনাও তো একটা খারাপ ভাবনা। দেখুন, আমি একটা কথা বলি, আমার নিজের যেটা মানে অভিমত, সেটা হলো দেশের সরকার যেই থাকুক, সরকার প্রধান কী আছে আমার জানার দরকার নেই। আমি সবসময় চাই সরকার ভালো করুক। কী কারণে চাই? আমি যেহেতু কোনো দল করি না, কাজে অন্য দলকে আনার জন্য আমার কোনো মানে তাগিদ নাই। আমার হিসাবটা হলো, যদি সরকার খারাপ থাকে, যদি সরকার আপনার করাপ্ট হয়, যদি সরকার অন্যায়কে প্রশ্রয় দেয়, যদি সরকার দলীয় লোকদেরকে ফুলে ফেপে কলা গাছ আঙুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ করে দেয়, তাহলে ক্ষতিটা হয় জনগণের। সরকারি পর্যায়ে যে কোনো অন্যায়ের জন্য ক্ষতি হয় জনগণের। জনগণ মানে আমি জনগণের ক্ষতিটা চাই না। আমি চাই প্রত্যেকটা সরকারি ভালো চলুক, ভালো চালাক, এবং আগামীতে নতুন সরকার আসবে এই বিবেচনায় যে এরা যতটা ভালো চালাচ্ছে নতুন সরকার তার চেয়েও বেশি ভালো চালাতে পারবে, এই প্রত্যাশায় আমরা নতুন কাউকে আনব। কিন্তু এরা খারাপ করবে, অতএব ওইটা আরেকটা আসবে, এটা আমরা চাই না। আমরা দেখেছি এটা চাইতে যে কী হয়েছে জানেন, এটা চাইতে যে হয়েছে প্রতিবার দেখেছি আগের চেয়ে খারাপটা আসছে, এটা আমরা দেখেছি। কিন্তু ওইটা আমরা চাই না। আমরা চাই সরকার ভালো চলুক এবং নতুন যারা আসবে তারা ভালোর প্রতিযোগিতায় দিয়ে আসুক। কিন্তু ওনারা চাচ্ছেন যে এই সরকার খারাপ করবে, খারাপ করলে পরে তারপরে আমরা ওই চান্সে ঢুকবো। মানে মানুষের কষ্ট বাড়বে, তখন মানুষ এদেরকে ফেলে দিবে, তখন চান্সে আমরা ঢুকে যাব, আমরা ঢুকে আবার আমাদের মতোই কাজ চালাবো। এই জিনিসটা আমরা চাই না। আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, আওয়ামী লীগ রাজনীতিতে জনগণের কাছে তার নিয়ে যাক, ম্যান্ডেট নিয়ে যাক। যদি জনগণ আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগ আসবে, কিন্তু সেটা ভালোর কম্পিটিশন দিয়ে হোক। আওয়ামী লীগ যে কাজটা করেছিল গত 17 বছর 15 বছরে, আমি জানি না কার কি মত, আমি নিজে কিন্তু আওয়ামী লীগের এই পতনকে আমি কিন্তু দুঃখিত হইনি, আমি খুশি হয়েছি। আমি মনে করি আওয়ামী লীগের জন্য এই পতনটা জরুরি ছিল। কারণ এই পতনটা না হলে অন্যদের শিক্ষা হতো না, কিন্তু শিক্ষা হয়নি। আমি জানি অনেকেরই শিক্ষা হয়নি, কিন্তু আমরা আশা করব এই উদাহরণটা কথা তারা মনে রাখবেন যে একটা সরকার যখন স্বৈরাচারী হয়ে যায়, একটা সরকার যখন সকল মহলের উপর এক ধরনের নিষ্পেষণ চালায়, একটা সরকার যখন নিজস্ব একটা সিন্ডিকেট তৈরি করে অপরাধের জন্য, অন্যায়ের জন্য, একটা দেশে যখন বিচারহীনতার সংস্কৃতি চালু হয়, ভয়ের সংস্কৃতি চালু হয় এবং গণতন্ত্র ভুলণ্ঠিত হয়, তার এরকম পরিণতি হওয়া প্রয়োজন। সেটাই হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা, যারা বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের মধ্যে কিন্তু আওয়ামী লীগের এই কৃতকর্ম নিয়ে কোনো ধরনের অনুশোচনা নেই। আমি বটম লাইনে আসি। একটু আগে বলেছি যে আমাদের দেশে যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি যে তারা বলেন যে আওয়ামী লীগের মধ্যে আসুক, পুরনো নেতৃত্বের মধ্যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনাও আসুক। আমার মনে হয় এটাও সম্ভব না। এটা সম্ভব নয়। কারণে আমি বলছি না যে শেখ হাসিনার চেয়ে প্রাজ্ঞ, বুদ্ধিমান, যোগ্য নেতৃত্ব আওয়ামী লীগে ভুরি ভুরি আছে, এই আলোচনায় আমি যাব না। আমি বলতে পারবো না কেউ আছে কি না আছে, তাদের ব্যাপার, এটা তারা বুঝবে। কিন্তু আমি এটা বুঝি শেখ হাসিনার বয়স হয়ে গেছে। আওয়ামী লীগ যদি দেশে ফিরতেও হয় তাকে কয়েক বছর ওয়েট করতে হবে আরও। কারণটা হলো এটা যে আওয়ামী লীগের উপর তো নিষেধাজ্ঞা এক ধরনের আছে, তাদের উপর বিচার হবে একটা। সেই বিচারে যদি সেই ট্রাইব্যুনাল যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করে, তাহলে হয়তো আওয়ামী লীগ আসতে পারবে। কিন্তু সেই বিচারই তো এখনো শুরু হয়নি। সেই বিচার না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড তো নিষিদ্ধ। আমি নিশ্চিতভাবে জানি, আমি ধারণা করি যে স্থানীয় সরকার নির্বাচনের আগে সেটা হবে না। তার মানে স্থানীয় সরকার পর্যন্ত আওয়ামী লীগকে এইভাবেই থাকতে হবে। এবং সেটা যদি আরও 1 বছর হয়, 2 বছর হয়, ততদিন পর্যন্ত শেখ হাসিনা একটা দলের নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক সক্ষমতা না থাকবে, এটা আমি মনে করি না।
কাজে যারা শেখ হাসিনা নিয়ে ভাবছেন তাদেরকে আমি বলবো, এই ভাবনা না ভাবলে আপনাদের জন্য সুবিধা, আপনার বিকল্প নেতৃত্ব খুঁজতে পারবেন। আর যদি শেখ হাসিনাকে না ভাবেন আপনি, তাহলে বিদেশে পালিয়ে থাকা ওই কাপুরুষগুলোর কথা ভাবতে হবে না। আমি তাদের প্রত্যেকে কাপুরুষ বলি। ভাই দেশে আসেন, ধরা দেন, আর বিচার হোক, জেলে থাকেন, রাজনীতি করতে আসেন, জেলকে তো ভয় কেন? কাজে সেটা যদি না হয় তাহলে আমি মনে করি আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিলম্বিত হবে। আর এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা একটু ত্বরান্বিত হতে পারে বলে আমি মনে করি। প্রিয় দর্শক,